হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণ ইউনিভার্সিটি বিএ ফিফথ সেমিস্টার হিস্ট্রি মাইনর এনপি লং কোয়েশ্চেন সাজেশন 2025 টু 2026 নিয়ে। তোমাদের মধ্যে যাদের ফিফথ সেমিস্টারে হিস্ট্রি মাইনর পেপারটি রয়েছে, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। তো চলো এবার আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দেবো তোমাদের ফিফথ সেমিস্টার হিস্ট্রি মাইনর পেপারের সিলেবাসে কী রয়েছে। সিলেবাসের হেডলাইনে দেখো রয়েছে হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, সিলেবাস 2025 টু 2026। দেখো ইউনিট 1, ইউনিট 1-এ কী রয়েছে দেখে নাও। এরপরে দেখো ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4। এবার আমি তোমাদেরকে সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী প্রশ্ন রয়েছে সেগুলি দেখাবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, আমাদের কাছে তোমরা সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের ছোট এবং বড় প্রশ্নোত্তরের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র 150 টাকা। তো দেখো ইউনিট 1, ভারতে ব্রিটিশ শাসনের সম্প্রসারণ ও একত্রীকরণ, ভূমি রাজস্ব বন্দোবস্ত এবং তাদের প্রভাব, ঔপনিবেশিক রাষ্ট্র ও এর প্রশাসনের বিকাশ, প্রাচ্যবাদ ও উপযোগবাদ। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো সত্যবিলোপ নীতি বলতে কী বোঝায়, এই নীতির মূল শর্তগুলি কী কী। আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি সাজেশনের প্রথম দিকে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি তারপরে সাজানো রয়েছে। আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশন আর কোথাও তোমরা পাবে না। তাই এখন থেকে যদি সাজেশনগুলি সংগ্রহ করে তোমরা পড়া শুরু করো, তাহলে পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে। তোমরা যদি আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফ কপিটি বাই করো, তাহলে আলাদা করে তোমাদেরকে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশনের মধ্যে থেকেই সমস্ত প্রশ্নোত্তর কমন পেয়ে যাবে। তাই দেরি না করে, এদিক ওদিক সময় নষ্ট না করে আমাদের সাজেশন পিডিএফ কপিটি বাই করে নাও। এরপরে দেখো পরের প্রশ্ন, শিক্ষা সম্পর্কে প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্ব আলোচনা করো। আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আপলোড করা রয়েছে। তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও, তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে এসেও সাজেশন পিডিএফ কপিটি বাই করে নিতে পারো। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। তারপরে প্রশ্ন দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত কেন প্রবর্তিত হয়েছিল, চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল বা গুরুত্ব আলোচনা করো। অথবা চিরস্থায়ী বন্দোবস্ত কী, এর ফলাফল কী ছিল। অথবা লর্ড কর্নওয়ালিসের ভূমি সংস্কার নীতি আলোচনা করো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, অনলাইন পেমেন্ট নাম্বার এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো। প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমরা আর কোন কোন পেপারের কোন কোন সেমিস্টারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানাও। এরপরে প্রশ্ন দেখো, ঔপনিবেশিক বাংলার কৃষকদের অর্থনৈতিক জীবনে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। এরপরের প্রশ্ন দেখো, ভারতে ইংরেজদের দ্বারা প্রবর্তিত নতুন ভূমি রাজস্ব নীতি কী প্রভাব ফেলেছিল। এরপরের প্রশ্ন, রায়তওয়ারি ভূমি রাজস্ব বন্দোবস্তের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। এরপরের প্রশ্ন, মহলওয়ারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা মহলওয়ারি ব্যবস্থা কী, এই ব্যবস্থার বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন, ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কী বোঝো। অথবা ভারতের ব্রিটিশ সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় ওয়েলেসলির ভূমিকা আলোচনা করো। এরপরে প্রশ্ন, এদেশে প্রাচ্য পাশ্চাত্য বিতর্কের প্রেক্ষাপটে ইংরেজি শিক্ষা প্রবর্তনের মেকলের প্রধান প্রধান যুক্তিগুলি কী ছিল। অথবা ভারতের গৌরবময় অতীত আবিষ্কারে ব্রিটিশ প্রাচ্যবাদীদের ভূমিকা আলোচনা করো। এরপরে প্রশ্ন, লর্ড ডালহৌসি ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন, তার নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। অথবা ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে লর্ড ডালহৌসির ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন, লর্ড কর্নওয়ালিসের প্রশাসনিক ও বিচার বিভাগীয় সংস্কার সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের বিচার ও পুলিশি সংগঠনের পরিচয় দাও। এরপরের প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্য বিস্তারে লর্ড ওয়ারেন হেস্টিংসের ভূমিকা মূল্যায়ন করো।
এরপরের প্রশ্ন, ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন সম্প্রসারণে লর্ড কর্নওয়ালিসের ভূমিকা মূল্যায়ন করো অথবা লর্ড কর্নওয়ালিসের প্রশাসনিক সংস্কারসমূহ পর্যালোচনা করো। এরপরে দেখো ইউনিট 2, শোষণ ও প্রতিরোধ, কৃষকের বাণিজ্যিকীকরণ ও অবশিল্পায়ন, সম্পদের বহির্গমন, ভারতের দুর্ভিক্ষ, 1857 সালের বিদ্রোহ পর্যন্ত উপজাতীয় কৃষকদের প্রতিরোধ, বিদ্রোহ ও তার পরিণতি বিশ্লেষণ, রেলওয়ে ও শিল্প নেটওয়ার্কের মাধ্যমে অধিক শোষণের ঔপনিবেশিক নীতি। প্রথম প্রশ্ন ইউনিট 2 এর দেখো রয়েছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে দেশীয় শিল্পের অবক্ষয়ের কারণগুলি ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, অবশিল্পায়ন কি? অবশিল্পায়নের কারণগুলি লেখো। এরপরের প্রশ্ন, সম্পদের বহির্গমন বলতে কি বোঝায়? এর ফলাফল কি ছিল? অথবা ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের বহির্গমন বলতে কি বোঝায়? অথবা সম্পদের বহির্গমন বলতে কি বোঝায়? কোন কোন পদ্ধতিতে সম্পদের বহির্গমন হয়েছিল? অথবা সম্পদের নিষ্কাশন সম্পর্কে যা জানো তা লেখো। এরপরের প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়? উত্তরের সমর্থনে যুক্তি দাও। এরপরের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের উপজাতি আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো অথবা ঔপনিবেশিক ভারতে আদিবাসী আন্দোলনগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন, ফরাজি আন্দোলনের কারণ ও ফলাফল অথবা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো অথবা ফরাজি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন, ফরাজি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহকে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম জাতীয় আন্দোলন হিসেবে পর্যালোচনা করো। অথবা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের জাতীয় উত্থান বলা যায় কি? অথবা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম জাতীয় আন্দোলন হিসেবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে পর্যালোচনা করো। অথবা 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র নির্ণয় করো। এরপরের প্রশ্ন, ভারতের রেলপথ প্রবর্তনের কারণ কী ছিল? রেলপথ প্রবর্তনের ফলাফল সম্পর্কে লেখো অথবা ভারতের রেলপথ প্রবর্তনের কারণ ও অর্থনীতির উপর তার প্রভাব আলোচনা করো। অথবা ঔপনিবেশিক আমলে ভারতের রেলপথের বিস্তার বা সম্প্রসারণ সম্পর্কে আলোচনা করো অথবা রেলপথের বিস্তার ভারতীয় জনজীবনে কী প্রভাব ফেলেছিল। এরপরের প্রশ্ন, অবশিল্পায়ন সম্পর্কিত বিতর্কের উপর একটি নিবন্ধ রচনা করো অথবা প্রথম পর্যায়ের ঔপনিবেশিক ভারতের ইতিহাসে অবশিল্পায়ন বিতর্কটি সমালোচনা ও পুনর্বিচার করো। অথবা অবশিল্পায়ন কি একটি মিথ্যা ধারণা ছিল? এরপরের প্রশ্ন দেখো, 1770 সালের বাংলার দুর্ভিক্ষের কারণগুলি চিহ্নিত করো। অথবা 1770 সালের দুর্ভিক্ষ সম্পর্কে তুমি কি জানো? অথবা বাংলার অর্থনৈতিক ইতিহাসে 1770-এর মন্বন্তর বা দুর্ভিক্ষের প্রভাব কি হয়েছিল? এরপরের প্রশ্ন, ঔপনিবেশিক শাসন আমলে প্রথম অধ্যায়ে ভারতীয় কৃষকদের অবস্থা বর্ণনা করো অথবা ঊনবিংশ শতাব্দীতে ভারতে কৃষক আন্দোলনের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। অথবা ভারতে ঔপনিবেশিক শাসনকালে কৃষক আন্দোলনগুলির কারণ ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এরপরের প্রশ্ন, ব্রিটিশ ভারতে কৃষির বাণিজ্যায়ন সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। এরপরের প্রশ্ন, 1857 সালের সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো অথবা 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের কারণগুলি লেখো অথবা 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের কারণগুলি উল্লেখ করো। এরপরে দেখো পরের ইউনিট 3, ঊনবিংশ শতাব্দীর সাংস্কৃতিক বিপ্লব, ইয়ং বেঙ্গল আন্দোলনের সমালোচনা, বাংলার নবজাগরণ, সামাজিক ও ধর্মীয় সংস্কার, শিক্ষার ঔপনিবেশিকরণ, নারী প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, নব্যবঙ্গ আন্দোলনের সীমাবদ্ধকতা কী ছিল? অথবা নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল আন্দোলন বলতে কী বোঝো? এই আন্দোলনে ডিরোজিওর ভূমিকা আলোচনা করো অথবা ইয়ং বেঙ্গল আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো।
এরপরের প্রশ্ন, বিদ্যাসাগর ছিলেন একজন ঐতিহ্যসম্পন্ন আধুনিকতাবাদী, ব্যাখ্যা করো। অথবা নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের প্রধান অবদান কী ছিল, অথবা সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এরপরের প্রশ্ন, বাংলা নবজাগরণের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। অথবা 19 শতকে বাংলার সাংস্কৃতিক বিপ্লবের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। অথবা বাংলা নবজাগরণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন, ভারতের আধুনিকতার নবজাগরণের পথিকৃৎ হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো। অথবা ভারতের আধুনিকতার পথিকৃৎ হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন, মুসলিম সম্প্রদায়ের আধুনিকীকরণে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। অথবা স্যার সৈয়দ আহমদ খান ও আলিগড় আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। অথবা আলিগড় আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। অথবা আলিগড় আন্দোলনের বিভিন্ন দিক আলোচনা করো। পরের ইউনিট 4, ভারতীয় জাতীয়তাবাদের ব্যাখ্যা, স্বদেশী আন্দোলন ও জাতীয়তাবাদী সংগ্রামের বিভিন্ন পর্যায়। গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু ও মোহাম্মদ আলী জিন্না ভূমিকা, শ্রমিক ও কৃষক আন্দোলন, জাতীয় রাজনীতির ধর্মীয় মেরুকরণ, দেশভাগ ও স্বাধীনতা। ইউনিট 4-এর প্রথম প্রশ্ন রয়েছে, 1905 সালের স্বদেশী আন্দোলন ভারতের পরবর্তী আন্দোলনগুলিকে কতখানি প্রভাবিত করতে পেরেছিল, অথবা স্বদেশী আন্দোলনের গুরুত্ব বা তাৎপর্য কী ছিল। এরপরে দ্বিতীয় প্রশ্ন রয়েছে, ভারতের স্বাধীনতা বা মুক্তি সংগ্রামে মহাত্মা গান্ধীর ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের উদ্ভবের কারণ ও ফলাফল সম্পর্কে লেখো। তুমি কি এই আন্দোলনকে সফল মনে করো, যুক্তি দাও। অথবা ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব উল্লেখ করো। এরপরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের বিভিন্ন সামাজিক শ্রেণীর ভূমিকা ব্যাখ্যা করো। অথবা ভারত ছাড়ো আন্দোলন জনগণের অংশগ্রহণের প্রকৃতি বিশ্লেষণ করো। এরপরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের উৎপত্তি সম্পর্কে সেফটি ভালভ থিওরি ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা মূল্যায়ন করো। অথবা ভারতের মুক্তি সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন, সাম্প্রদায়িক ভারতীয় রাজনীতিতে আজাদ হিন্দ ফৌজের বিচারের কী প্রভাব পড়েছিল। এরপরের প্রশ্ন, আহমেদাবাদ ও খেরা সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। অথবা সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীজির ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন, যে পরিস্থিতি ও কারণের প্রভাবে দ্বিজাতি তত্ত্ব ঘোষিত হয়েছিল তা যথাযথভাবে নিরীক্ষণ করো। অথবা দ্বিজাতি তত্ত্ব মতবাদটি বিশ্লেষণ করো। এরপরের প্রশ্ন, সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি, প্রেক্ষাপট বা কারণ ব্যাখ্যা করো। অথবা কখন এবং কেন মুসলিম লীগের উদ্ভব হয়। এরপরের প্রশ্ন, ভারত বিভাগের জন্য জিন্না কি একমাত্র দায়ী ছিলেন। অথবা ভারত বিভাগ কি অনিবার্য ছিল। অথবা ভারত বিভাগের জন্য জাতীয় কংগ্রেস কতটা দায়ী ছিল। এরপরের প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে স্বদেশী আন্দোলনের অবদান বিষয়ে পর্যালোচনা করো। এরপরের প্রশ্ন, বাংলার তেভাগা কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। এরপরের প্রশ্ন, ভারতের অসহযোগ আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। অথবা ভারতের অসহযোগ আন্দোলনের উপর একটি টিকা লেখো। এরপরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে কেন বিভিন্ন সামাজিক গোষ্ঠী অংশগ্রহণ করেছিল, সংক্ষেপে ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলন ও মহিলাদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকল্পে রক্ষণ কবচ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। অথবা 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল।
এরপরের প্রশ্ন, ঔপনিবেশিক শাসনের শেষ পর্বে সংগঠিত মুসলিম সাম্প্রদায়িক রাজনীতি সম্পর্কে আলোচনা করো, অথবা সাম্প্রদায়িক রাজনীতির প্রেক্ষাপটে ভারত বিভাজন বিষয়টি সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন, ঔপনিবেশিক আমলে ভারতের কৃষক আন্দোলনে গান্ধীজির ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে ভারতের চরমপন্থীরা কী ধরনের আদর্শ ও কর্মপন্থা গ্রহণ করেছিলেন, অথবা ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে চরমপন্থীদের বিকাশের কারণগুলি কী ছিল। এরপরের প্রশ্ন, স্বদেশী আন্দোলনের মুখ্য সীমাবদ্ধকতাগুলি নির্দেশ করো, অথবা পয়েন্ট আউট দ্য মেজর লিমিটেশনস অফ দ্য স্বদেশী মুভমেন্ট। স্বদেশী আন্দোলনের প্রধান সীমাবদ্ধকতাগুলি উল্লেখ করো। এরপরের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে নরমপন্থী জাতীয়তাবাদীদের ভূমিকা মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন, তোমার মতে 1905 সালের বঙ্গভঙ্গ কিভাবে ঘটেছিল। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারা উপকৃত হতে পারে। ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো।